আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী কেরলের ওয়ায়নাডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল 2024 পর্যালোচনা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় রিপোর্ট জমা দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে সম্মানিত। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং প্রয়াত। ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগটের রৌপ্য পদকের আবেদনের রায় ঘোষণা আন্তর্জাতিক ক্রীড়া আদালত মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অনুষ্ঠানে শ্রী মোদী কৃষক ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই 109টি প্রজাতির বীজ 61 রকম বিভিন্ন ফসলের। এর মধ্যে 34টি মাঠে বোনা ফসল এবং 27টি উদ্যান পালন উপযোগী ফসল রয়েছে। মাঠে বোনা ফসলের মধ্যে রয়েছে বাজরা, তৈলবীজ, ডাল, আখ, তুলা, আঁশ প্রভৃতি। উদ্যান পালন উপযোগী ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফল, শাকসবজি, মশলা, ফুল এবং ঔষধি গাছ। প্রধানমন্ত্রী গতকাল কেরলের ওয়াইনাডে তাঁর একদিনের সফর শেষ করেছেন। জেলাশাসকের দপ্তরে অস্থায়ী কার্যালয়ে শ্রী মোদী গতকাল এক পর্যালোচনা বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, প্রতিমন্ত্রী রাজন, একে শশীন্দ্রন, পিএম মোহাম্মদ রিয়াস এবং কেরালার এডিজিপি আইন শৃঙ্খলা এমআর অজিত কুমার সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের মুখ্য সচিব ভি বেনু 30 জুলাইয়ের ভয়াবহ ঘটনার বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় রাজ্য সরকার ও রাজ্যবাসীকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্যোগ স্বাভাবিক ঘটনা নয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের পুনর্বাসন ও পুনর্গঠনে সম্ভাব্য সব ধরনের সহায়তারও প্রস্তাব দেন। রাজ্য সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়েনাডে ত্রাণ ও পুনর্বাসনের কাজে কেন্দ্র কোনো প্রকার ত্রুটি রাখবে না। এর আগে প্রধানমন্ত্রী মোদী ওয়েনাডের 4টি বিধ্বস্ত গ্রাম আকাশপথে পরিদর্শন করেন এবং ত্রাণ কাজ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চূড়ালমালাতেও যান। বাস্তুচ্যুত সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণ শিবির এবং হাসপাতালগুলিও পরিদর্শন করেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল 2024 পর্যালোচনা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় রিপোর্ট জমা দেবে। সামাজিক মাধ্যমে কথোপকথনে শ্রী রিজিজু জানান, কমিটি এই বিষয়ে শুনানির তারিখ প্রকাশ করবে এবং কেবলমাত্র মুসলিম নয়, ইতিবাচক উপায়ে অবদান রাখতে আগ্রহী যে কোনো সংস্থা বা ব্যক্তি এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের কল্যাণের উদ্দেশ্যে এটি একটি ভবিষ্যৎমুখী বিল। উল্লেখ্য, সরকার সংসদের বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল 2024 উত্থাপন করেছিল, যা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংক পরিষেবায় কোর ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ব্যাংকগুলিতে আমানত সংগ্রহ এবং ঋণ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যবসাকে অগ্রাধিকার দিতে হবে। সরকার যে ব্যাংকিং রেগুলেশন সংশোধন করছে তা দীর্ঘদিনের দাবি ছিল। সংশোধনীগুলির মধ্যে রয়েছে সমবায় ব্যাংকিং পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, নমিনেশনের সুবিধা দেওয়া একটি গ্রাহক বান্ধব পদক্ষেপ, ফলে নমিনিরা সহজেই তাদের ন্যায্য অধিকার দাবি করতে পারবে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি গতকাল ক্যাবিনেট সচিব হিসেবে টি.ভি. সোমানাথনকে নিয়োগের অনুমোদন দিয়েছে। 1987 ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের এই আইএএস আধিকারিক 30 আগস্ট থেকে পরবর্তী 2 বছর এই পদে থাকবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্রের জন্য আলোচনা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল নবনির্বাচিত সাংসদদের জন্য আয়োজিত দুদিনব্যাপী কর্মশালার সমাপ্তি অধিবেশনে তিনি সদস্যদের গণতান্ত্রিক আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। সারা বিশ্ব তাদের আচরণ লক্ষ্য করছে বলে উল্লেখ করে তিনি তাদের মর্যাদা ও শালীনতার সঙ্গে আচরণের পরামর্শ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
কে তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে সম্মানিত করা হয়েছে। তিমুর লেস্তের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে সেদেশের রাষ্ট্রপতি হোর্তা এবং প্রধানমন্ত্রী গুসমাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। তিনি তিমুর লেস্তের রাষ্ট্রপতি রামোস হোর্তা আয়োজিত দ্য হোর্তা শোতে অংশ নেন। অনুষ্ঠানে সাধারণ পটভূমি থেকে বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কথা বলেন শ্রীমতী মুর্মু। পরে তিমুর লেস্টের দিল্লিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা বসুধৈব কুটুম্বকমের নীতি প্রদর্শন করে চলেছে, তারা দেশের বিকাশের অংশীদার। তিনি পূর্ব তিমুরে প্রবাসী ভারতীয়দের অবদানের প্রশংসা করেন। উভয় দেশই গণতন্ত্রের প্রতি তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং দক্ষিণী বিশ্বের উদ্বেগ প্রকাশ করে। এই সফর কভার করতে গিয়ে আমাদের সংবাদদাতা এই প্রতিবেদনটি দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মালদ্বীপের জনসাধারণ এবং সংলগ্ন অঞ্চলের মানুষের স্বার্থে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। মালদ্বীপে 3 দিনের সরকারি সফরে ডক্টর জয়শঙ্কর গতকাল সেদেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন। এছাড়াও সাক্ষাৎ করেন দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনের সঙ্গে। তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নেপালের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির তত্ত্বাবধানে তৈরি উপগ্রহ মুনাল স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তা কক্ষপথে স্থাপনের সহায়তার জন্য ভারত সরকারের বিদেশ মন্ত্রক নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। ভারতের পক্ষে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অনুরাগ শ্রীবাস্তব এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের পক্ষে এ অরুণাচলম এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। নেপালের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির সচিব ডক্টর রবীন্দ্র প্রসাদ ধাক্কাল, নেপালি দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত ডক্টর সুরেন্দ্র থাপা এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত স্টার্টআপ সংস্থা অন্তরিক্ষ প্রতিষ্ঠান নেপালের প্রতিষ্ঠাতা ডক্টর আভাস মাস্কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং উত্তর পূর্বের বন্দর শহর চট্টগ্রামে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ গতকালও বিশাল বিক্ষোভে মিছিলে সামিল হন। টানা 2 দিন প্রতিবাদ মিছিলে ঢাকার শাহবাগ চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। দেশ জুড়ে চলা গুন্ডামি এবং তাদের ঘরবাড়ি মন্দিরের উপর আঘাত হানার প্রতিবাদে এই কর্মসূচি। তাদের বিভিন্ন দাবির মধ্যে সংসদে 10% আসন সংরক্ষণের দাবিও রয়েছে। ঢাকায় সংখ্যালঘুদের এই প্রতিবাদ মিছিলে বহু মুসলিম ছাত্র যোগ দেন। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে অনুপ্রবেশ রোধে বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্বের 3 রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সরাসরি সীমান্ত না থাকলেও নিরাপত্তা বাহিনী বিএসএফ ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়িয়েছে। তবে মায়ানমার হয়ে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে এক আধিকারিক জানিয়েছেন। অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরের ফেরজাল ও জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য নৈশ কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এক নির্দেশিকায় বলেছেন, বেআইনি অনুপ্রবেশকারীদের ঢল রুখতে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং প্রয়াত। বয়স হয়েছিল 95 বছর। গুরুগ্রামের একটি হাসপাতালে গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রাক্তন কূটনীতিক নটবর সিং 2004-5 সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। এছাড়াও ইস্পাত, কয়লা ও খনি এবং কৃষির মতো নানা মন্ত্রকের দায়িত্বেও ছিলেন তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগটের রৌপ্য পদকের আবেদনের রায় ঘোষণা আন্তর্জাতিক ক্রীড়া আদালত মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। এই আদালতের একমাত্র আরবিট্রেটর অ্যানাবেল বেনেট মঙ্গলবার ভারতীয় সময় রাত 9:30টার মধ্যে তার রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে এই বিবাদ নিষ্পত্তির জন্য দুপক্ষই আগামীকালের মধ্যে অতিরিক্ত নথি জমা দিতে পারবে। নথি জমা দেবার সময়সীমা শেষ হবার 24 ঘন্টার মধ্যে রায় ঘোষণা হবে। উল্লেখ্য, মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার জন্য বিনেশ কোনো পদকের জন্য অযোগ্য ঘোষিত হন। 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ নিয়ে ভারতের 2024-এর প্যারিস অলিম্পিক অভিযান শেষ হয়েছে। গতকাল ভারতের মহিলা কুস্তিগির ঋতিকা হুডা 76 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে যান। অন্যদিকে গলফার অদিতি অশোক এবং দীক্ষা ডাগর ভালো খেললেও পদক জয়ের দৌড়ে পিছিয়ে পড়েন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 109টি ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী কেরলের ওয়েনারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং প্রয়াত। খবর শেষ হলো।